দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রমজানে গর্ভবতী মায়ের করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মেহেরুন্নেসা, গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ এবং ভাইস প্রিন্সিপাল হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240522 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময় আসলে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণ আমরা বলবো যত্নের প্রয়োজন। তাদের খাবার দাবার কী হবে, তাদের জীবন আচরণ কী হবে, তারা রোজা রাখলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা সেগুলি কাটিয়ে বা উঠবেন কীভাবে, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মেহেরুন্নেসা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও স্বাগত। একটু যদি আমাদের বলতেন, অনেকেই যেটা প্রশ্ন করে থাকেন এই সময় যারা প্রেগনেন্সিতে রয়েছেন, গর্ভবতী মা, তারা যদি রোজা রাখেন সেক্ষেত্রে কি কি বিষয় আসলে বিশেষ একটু নজর দিতে হবে? আচ্ছা, প্রথমে রোজা রাখা যাবে কিনা? জি, যাবে কিনা। রোজা তো রাখা যাবে, এটা একটা ফরজ জিনিস। তবে প্রেগনেন্ট মায়েদের জন্য কিন্তু খুব বেশি বাধ্যবাধকতা নাই। পরামর্শ নিয়ে অবশ্যই সে রোজা রাখতে পারবে। আর অসুবিধার কথা যে বলছেন, অসুবিধা আসলে নর্মালি যদি সে প্রেগনেন্সিতে তার নর্মাল থাকে এবং সে যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর রোজাটা রাখেন তাহলে কোনো সমস্যাই হবে না। কারণ তার যে সমস্যাটা আছে সেটা দেখেই সে চিকিৎসক তাকে পরামর্শ দিবেন, তখন তার আসলে কোনো অসুবিধা হওয়ার কথা না। নরমালি কোন কোন বিষয়ে একটু কি তার নজর দেওয়া প্রয়োজন আছে? তার খাবার যেমন ধরেন এখন রোজা রাখাটা হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে রোজা রাখাটা অনেক সময় জটিল হয়ে যায়, বিশেষ করে তখন মায়ের নসে ভমিটিং, বেশি বেশি বমি করে, খেতে ইচ্ছা করে না, দুর্বল লাগে। ওই সময় রোজা রাখলে তো বমি করলে এমনিও তো রোজা মাকরুহ হয়ে যায়। তো তখন যখন যাদের প্রথম 3 মাসের মধ্যে আপনি বলছেন একটু সতর্ক অবস্থায়, হ্যাঁ, সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিতে হবে। আর মাঝখানের পিরিয়ডটা যেমন ধরেন 3 মাস পার হয়ে গেছে, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত, কিন্তু 7 মাস পর্যন্ত ইজিলি নেওয়া যায় কোনো সমস্যা না থাকলে। আবার পরের দিকে যেমন যদি রোজা রাখে তাহলে যেমন অনেক কিছু অসুবিধা হতে পারে। প্রথম 3 মাসের মধ্যে আমি প্রথমে বলে ফেললাম যে রোজাই রাখাই হবে না, মায়ের দুর্বল হয়ে যাবে, পানি শূন্য হয়ে যাবে, এমনি সে বমি করে, তারপরে যদি সে পানি টানি কিছু না খাওয়া হয়, ফাস্টিং থাকে, আরও বেশি পানি শূন্য হয়ে যাবে। আবার শেষের দিকে যদি রোজাটা রাখে তাহলেও দেখা যায় যে সেই সময়টা হয়তো পানির পরিমাণ বাচ্চার জন্য বেশি দরকার হয়, রেস্টের দরকার হয়, গ্রোথের দরকার হয়। সেই সময় মা যদি না পারে তাহলে রাখবে না, কিন্তু যদি পরামর্শ অনুযায়ী যদি রাখা যায় কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার ক্ষেত্রে যেটা আমরা মোটামুটি আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম, প্রথম 3 মাস এবং শেষ 3 মাস এই সময় একটু বেশি সচেতন হতে হবে। এবং যদি দেখা যায় যে আপনি প্রথমেই বলেছেন ধর্মীয়গতভাবে তো আসলে বাধ্যবাধকতা নেই, যদি দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে, আল্লাহ তো আমাদের কঠিন করে দেননি ধর্ম বা চর্চাটা বা ধর্ম পালনটা, সেই ক্ষেত্রে উনি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই, যেহেতু জটিলতার সম্ভাবনা রয়েছে, একটু যদি খাবার দাবার নিয়ে বলতেন যে সময় আসলে রোজা যদি রেখে ফেলে তখন কিভাবে চলাফেরা করবে। মেইনলি হচ্ছে রোজা রাখলে হচ্ছে পানি শূন্য, হাইড্রেশনটা মেনটেন করতে হবে, পানি শূন্য যেন না হয়। যেমন সে ইফতার থেকে সেহরি পর্যন্ত 10 থেকে 12 গ্লাস, অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি তো খাবেই। পানি জাতীয় খাবার, সেটা হতে পারে শরবত, হতে পারে ড্রিঙ্ক, যে কোনো ফ্রুট জুস হতে পারে, দুধ হতে পারে, হরলিক্স হতে পারে, যে কোনো টাইপের পানি জাতীয় খাবার মিলে। প্লাস তার সন্ধ্যার সময় যে ইফতারটা আমরা করি, ইউজুয়ালি যে নর্মাল মানুষ আমরা যে ভাজা পোড়াটা খাই সেটা সে অবশ্যই না খেলে সবচেয়ে ভালো। আমরা যেমন সকালে ব্রেকফাস্ট একটা যেরকম নর্মাল মানুষ আমরা রুটি, ভাজি, ডিম, দুধ, কলা, এগুলো আমরা খেয়ে থাকি, ওইটা যদি খেতে পারে খুব ভালো। যদি মনে করে যে সে ইফতারের জিনিসটাই খাবে তাহলে ছোলা কিন্তু খুব ভালো জিনিস, ক্যালোরিযুক্ত খাবার, কিন্তু অত বেশি ভাজা, অনেক বেশি মশলা দিয়ে স্পাইসি না করে হালকা সিদ্ধ করে কাঁচা মশলা দিয়ে কিন্তু খেতে পারে সে ছোলাটা। তার পেঁয়াজি, বেগুনি অল্প পরিমাণে খাবে, যেটা খেলে তার ভালো মানে অসুবিধা না হয় ততটুকু পর্যন্ত। তারপরে সে কলা খেতে পারে, ডিম খেতে পারে, 1 গ্লাস দুধ খেতে পারে ইফতারের পরপর। আবার সেহরিতে সে নর্মাল খাবারই খাবে কিন্তু ইজিলি ডাইজেস্ট হয় এরকম খাবারগুলো সে খাবে।
এবং এখানেও তার পানির পরিমাণটা, কারণ সারাদিন সে পানি খাবে না, সেই জন্য কিন্তু ইফতারি থেকে সেহরি পর্যন্ত কিছুক্ষণ পর পর সে একবারে তো আর 10-12 গ্লাস বা 8 গ্লাস পানি খাওয়া সম্ভব না। কিছুক্ষণ পর পর হাঁটা চলার মধ্যে নামাজ পড়লো, কিছুক্ষণ পর রেস্ট নিল, এর মধ্যে কিন্তু সে লিকুইড খাবারটা খেয়েই যাবে। আর কোনো কিছু মাছ, মাংস, ডিম, দুধ যেগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি যে আপনি খাবেন, সেগুলো সে এইটুকের মধ্যেই খেয়ে ফেলবে। মাছ খাবে, মাংস খাবে, শাকসবজি খাবে, সবুজ শাকসবজিটা আমরা বলে থাকি, এগুলো সে ইজিলি খাবে। তারপরে প্রতিদিন খাবারের মধ্যে ডিম, দুধ, কলা, যে কোনো ফ্রুটস এটা খাবে। আর একটা জিনিস যেটা আমরা যেগুলো ওষুধগুলো তাকে যে প্রেসক্রাইব করি ওষুধ সম্পর্কে, জি ওষুধ সম্পর্কে আসলে একটা বিস্তারিত বিষয় আছে, কারণ কিছু ওষুধ আগে খেত, আপনার 2 বেলা 3 বেলা ওষুধ রয়েছে, ওষুধের ব্যবস্থাপনা আসলে কেমন হবে সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আপনি খাবার দাবার নিয়ে বলছিলেন যে গর্ভবতী মায়েদের খাবার কি হবে, ওষুধ নিয়ে আসলে আমাদের প্রশ্ন ছিল যে ওষুধের দেখা যাচ্ছে যে রমজানের আগে আপনারা যেসব ওষুধ দেন বিভিন্ন সময়ে খেত, কিন্তু রমজানের সময় আসলে ওষুধের ব্যবস্থাপনা কেমন হবে? আচ্ছা, রমজানের সময় ওষুধগুলো আসলে আমরা তেমন কোনো অসুবিধা হয় না, কারণ 2 বেলার ওষুধগুলো তো আমরা ইফতার আর সেহরিতে মিলিয়ে নিতে পারি। কিন্তু কিছু কিছু ওষুধ আছে 6 আওয়ারলি অ্যান্টিবায়োটিক যেগুলো, সেগুলোর ব্যাপারে অনেক সময় ডোজ আমরা দেখে দিই। অনেক সময় দেখা যায় যে দুইবারে খেলে হয়, এই টাইপের অ্যান্টিবায়োটিক কিন্তু অনেক পাওয়া যায়, অনেক অ্যাভেলেবেল, আমরা দেওয়ার চেষ্টা করি সেগুলাই। এটাতে কোনো ওষুধের কোনো অসুবিধা হয় না। আর খাবার পরেরগুলো খাবার পরে খাবে, আর খাবার আগে তেমন কোনো ওষুধ আসলে সেরির আগে তো সাথে সাথে খেয়ে ওষুধটা খাবে এরকম। আচ্ছা, এই যে অনেক দেখা যাচ্ছে আপনি তো আলাপ করেছেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে অনেকে বমি বা একটু অ্যাসিডিটির সমস্যা, কিন্তু আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে পুরো দেখা যায় প্রেগন্যান্সি পিরিয়ডে তার একটু সমস্যা হয়, অ্যাসিডিটি হয়। এই যে রমজানে সেই মা বা মায়েরা আসলে কি করবেন যাদের আসলে একটু অ্যাসিডিটির সমস্যা রয়েছে? তো অ্যাসিডিটির জন্য আমরা সাধারণত আগে যে ওষুধটা দিই, পেন্টোনিক্স বা পেন্টোপ্রাজল বা ওমিপ্রাজল, এগুলো সাধারণত আগে দিই। আবার কিছু কিছু ড্রাগ আছে এখন কিন্তু পাওয়া যাচ্ছে, সেগুলো 30 মিলিগ্রামের ওষুধগুলো যে পাওয়া যায়, সেগুলো কিন্তু ডিউরিং ফুডই খেতে পারে, উইথ ফুড, উইদাউট ফুড, এটা কোনো ম্যাটার করে না, যে কোনো সময়ই খাওয়া যায়। তো ওই ওষুধগুলো খাবে। আর যেটা আমরা অনেক সময় দেখি যে অ্যাসিডিটি অনেক বেশি হয়, সেক্ষেত্রে ওইটার পরেও আমরা দেখি খাবার আধা ঘন্টা পরে কিছু কিছু গ্যাভিসোলটমের সিরাপ যেগুলো আছে ওগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি প্রেগন্যান্সি। এগুলো প্রেগন্যান্সিতে সেফ? হ্যাঁ, সেফ, খেতে পারে, কোনো অসুবিধা নেই। খাবার আগে হোক পরে হোক, খাবার সময় অনেক ধরনেরই এখন পাওয়া যাচ্ছে এটা যদি বলতেন, অনেকেরই প্রশ্ন করে থাকেন এই সময় যারা প্রেগন্যান্সিতে ভুগছে তাদেরকে তো আপনারা বিভিন্ন ধরনের যখন ফলো আপে আসে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন, বিভিন্ন এই ধরনের পরীক্ষা ধরেন আলট্রাসোনোগ্রাম বা অন্য রক্ত পরীক্ষা, এগুলি রোজা রেখে কি এগুলি করানো সম্ভব কিনা? হ্যাঁ, রোজা রেখে করা সম্ভব, কিন্তু অত ইমার্জেন্সি যদি কোনো কিছু না হয় তাহলে ইফতারের পরেও করতে পারে। আর যেটা ওই আমরা অনেক সময় ফাস্টিং কোনো কিছু দেই, তো এগুলো কিন্তু ব্লাড, এখন আমি অত ইসলামিক মাইন্ডের কথা বলবো না, জানি না ওইটা অত কিছু কিনা, কিন্তু ছোটখাটো জিনিস যাতে গড়িয়ে কোনো ব্লাড না পড়লে জানি। ইসলামিক স্কলাররা আমরা ডায়াবেটিস বিশেষজ্ঞ এখানে এনেছিলাম, তাদের ইসলামিক সারা বিশ্বের ইসলামিক স্কলাররা বলেছেন যে এই ধরনের প্রয়োজন যখন অনেক প্রয়োজন হয়, আর যার প্রয়োজনের যদি এখনই করতে হবে তা না, সেটা ইফতারের পরে সেটা করবে, ইজিলি করতে পারে সেই সব ক্ষেত্রে। আরেকটা বিষয়, এই সময় দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় ইমার্জেন্সি সিজার করতে হয়, এটা প্রায় হতো। একেবারে দেখা যাচ্ছে যে মায়ের জীবন সংকটাপন্ন, অনেক সময় বাচ্চার যে অনাগত শিশু। এটা আসলে খুবই ভালো প্রশ্ন করেছেন, যে আসলে হয় কি যখন দেখা যায় যে সিজার করে, তো আমরা কিন্তু আগে থেকে বলি আপনি না খেয়ে থাকবেন অত ঘন্টা, তো যে রোজার নিয়তেই করতে, আমি অনেক সময় রুগীকে বলে থাকি যে আপনার সিজার আপনি যদি মনে করেন রোজাই রাখবেন, আপনি নিয়ত করে রোজা রেখে ফেলবেন, রোজা রেখে তারপরে আমরা যখন অপারেশনটা করলাম তখন, আর যদি মনে করি যে না অত ইমার্জেন্সি না, কোনো কিছু না, তো ইফতারি পরে আমরা করে ফেলি, একটুখানি পানি খেয়ে হয়তো সে করতে পারে। আসলে এক্ষেত্রে আমরা বারবার যেটা বলতে যাচ্ছি যে জীবন সংশয় হয় এমন কিছু তো আল্লাহ আসলে আল্লাহ আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দেন যে আমরা সহ্য করতে পারবো না। ফরজ জিনিস, এটা আমি যদি এখন না করি আমাকে পরে রাখতে হবে, আমি যখন সুস্থ সবল থাকবো কাজকর্ম করব। এবং যারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য তো আসলে ধর্মে তো আসলে কিছু দিয়ে আছে, তাদের ছাড় দেয়া আছে যে তারা এগুলো পরে রাখবে, বলা আছে যে কোনো বাধ্যবাধকতা নেই, যখন আপনি পারবেন তখনই রাখবেন। আপনাকে সুস্থ থাকতে হবে, বাচ্চাকে সুস্থ থাকতে হবে, আপনি অবশ্যই পরে অন্য সুস্থ মানুষ যদি এটা একেবারেই তো কাম্য নয়, যদি না রাখেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটু বেশি পরিমাণ রাখতে হবে, কিন্তু যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে সমপরিমাণ যতগুলো রোজা আপনি ভাঙছেন তত পরিমাণ রোজা রাখলেই হবে। আমরা আলাপ করছিলাম আপনি
এই যে রমজানে আমরা তো বিভিন্ন খাবারের কথা বলেন, ওষুধের কথা বলেন, কিন্তু যারা ডায়াবেটিসে আসলে ভুগছেন তাদের ক্ষেত্রে খাবার এবং ওষুধের ব্যবস্থাপনা কি হবে? ধন্যবাদ। খাবার তো আগে বলেছি, খাবার নর্মাল খাবার খেতে পারবে, কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টিটা অ্যাভয়েড করবে। নর্মালি যেরকম খাবার সে খায়, কার্বোহাইড্রেট কম খেয়ে ভেজিটেবল, ফ্রুটস, তারপরে যেগুলো খাওয়া যায় আর কি, মিষ্টি জাতীয় খাবার কম খেয়ে অন্য খাবারগুলো খাবে। আর ওষুধের ব্যাপারে হচ্ছে ডায়াবেটিসের যে ইনসুলিন নেওয়ার ব্যাপারে, ওটাতে কোনো বাধ্যবাধকতা নাই যে এখন নিতে পারবে না। সে ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করেছে, আগে হইলে আগে, পরে হইলে পরে, যেভাবে ওইভাবে সে ডোজের নিতে কি পারবে। আসলে কোনো ইয়া রয়েছে যেটা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে? না খেয়ে থাকে সেক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে দেখা সময় যায় ডোজ কমে অনেক দামে সময় না। কমে যায়, কমায় দিতে হয় আর কি ডোজটা। আচ্ছা। ওটা ব্লাড সুগার মনিটর অর্থাৎ করে আপনাদের সে মতো বাসায় করেই সবাই ইয়ে বিশেষজ্ঞের করে। সাথে সাথে আমরা বলবো একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিক বিশেষজ্ঞ অবশ্যই। দুজনের দুইজনের সম্মিলিতভাবে সম্মিলিত চেষ্টার মাধ্যমে তারপর ট্রিটমেন্টটা নেবে। অবস্টেটিশিয়ানও দেখবে তাকে, আর ডায়াবেটোলজিস্টও দেখবে, আচ্ছা, দুজনকেই দেখতে আচ্ছা। হবে। হ্যাঁ। এই সময় আসলে দেখা যাচ্ছে যে অনেক মায়েদের ঘুমটা কম হয়। আমরা একটু আলাপ করছিলাম আগে আগে, দেখা যাচ্ছে সে আসলে কোন সময়ে ঘুমিয়ে নেবে এটা যদি না, আসলে মায়েরা হচ্ছে বলতেন। কি যে প্রেগনেন্সিতে কিন্তু সবসময় একটু ঘুম কম হয়, কিন্তু আচ্ছা। এটা আল্লাহরই একটা ইয়ে যে ঘুম পেশেন্টের কিন্তু ঘুম আসে না। আচ্ছা, প্রায় সব পেশেন্টই কমপ্লেন করে। আর রোজার সময় তো হয়ই, কিন্তু রোজার সময়ও তাকে কিন্তু ওই যে রেস্ট রাখতে হবে, রেস্টে থাকতে হবে। অনেক সময় কিন্তু ঠিক রোগীদের স্পেশালি আমি বলি, ওদের কিন্তু আমরা হাঁটার কথাও বলি, আচ্ছা। 15 মিনিটস তো পর পর। কোন সময় হাঁটবে এটা যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আসলে সকালবেলা হাঁটবেটা কোন সময়? হাঁটবেটা সে খাওয়ার পর পরই হাঁটতে পারে। সন্ধ্যা যেমন ইফতার করার পরে সে হাঁটলো, ইফতারের পরে হাঁটবে, ইফতারের জি। পরে হবে, রাতে খাবার ও তো বলছেন যে যখন রমজান রোজা থাকবে সে খালি পেটে না হেঁটে ওনার যাতে একটু খাওয়ার পরে একটু হাঁটবে, যখন তার গ্লুকোজটা ঠিক হবে সেই তখন সে হাঁটবে। আমরা নর্মালি তো বলি যে 15 মিনিট করে 2-3 বার করে সে হাঁটবে, এটা আচ্ছা। তার ইয়ে। আর দেখা যাচ্ছে যারা তারাবি পড়েন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের ব্যায়াম হয়ে যায়, বড় শারীরিক। ধরনের কিন্তু ফুল টাইম প্রেগনেন্সিতে আমার মনে হয় উঠবস করে অনেক সময় নামাজ নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার হাঁটাটার উপর গুরুত্ব দেওয়া উচিত, হাঁটাটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। দিতে হবে। হ্যাঁ, এই ডায়াবেটিস নিয়ে তো আমরা আলাপ করি, কিন্তু প্রেশারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের প্রেশার হঠাৎ করে Fluctuate বেড়ে যায়, আবার করে, বেড়ে যায়। এই ক্ষেত্রে আসলে করণীয় কি? না খেয়ে থাকলে আসলে ব্লাড প্রেশার খুব বাড়ার কথা না, কিন্তু তারপরেও দেখা যায় হয়তো স্ট্রেসে বা কোনো কারণে ফ্লাকচুয়েট করতে পারে। তখন কিন্তু আমরা যদি দেখা যায় যে রোজার মধ্যেই তার প্রেশার বেড়ে গেছে অনেক বেশি, তাহলে পেশেন্টকে আমরা অনেক সময় যদি অতিমাত্রায় বেড়ে যায়, যখন খিঁচুনির সম্মুখীন হয়, এরকম যদি মনে হয়, আমরা অ্যাডমিট করে কিন্তু ওনাকে ওষুধপত্র দিয়ে থাকি। আচ্ছা, এমনিতে ভাবে কোনো কি খাবার বা না হওয়ার জন্য প্রেশার জন্য ঠিক মতো থাকে এমন বিভিন্ন আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়েই থাকি তাকে, এবং আচ্ছা। তার সন্ধ্যার সময় বা সেহরিতে, ইফতারিতে, সেহরিতে এইভাবে ভাগ করে খাবে। তারপরেও যদি দেখা যায় যে না, তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাহলে সে কিছু 2-1টা রোজা ভেঙে ওষুধ আচ্ছা। কন্ট্রোল করে, তার ডায়াবেটিস ড্রাগটা নিয়ে প্রেশার কন্ট্রোল করে তারপরে সে রোজা রাখতে পারবে। আচ্ছা, একটু যদি বলতেন যে এই যে আমরা তো বলছি যে এতক্ষণ ধরে আলাপ করছিলাম যারা গর্ভবতী হয়েছে, কিন্তু প্রস্তুতির একটা বিষয় রয়েছে। আমরা আপনাদের কাছে যখন আসছে, কিন্তু তার আগে থেকেই আসলে যদি কেউ প্রস্তুতি নিয়ে ফেলে না আমরা গর্ভবতী হতে পারে, আমাদের দেশে এটা কিন্তু দেখা যাচ্ছে একটু কেউ তো প্ল্যান করে নেয় না, হঠাৎ দেখা গেল তার প্রেগনেন্সি হয়েছে। এটা যদি একটু বলতেন সেই ক্ষেত্রে আসলে কি করণীয় যদি কেউ যে হঠাৎ করে যদি প্রেগনেন্সি হয়ে যায়, জি। হ্যাঁ, তো কন্টিনিউ করবে প্রেগনেন্সি, তার তো কোনো অসুবিধা যদি না থাকে। নর্মালি তার যেরকম আমরা বললাম যে ফার্স্ট টাইমার্সে প্রথম দিকে আসলে হয়তো একটু বমি হবে, ইয়ে হবে, তখন আমরা বমির ওষুধটা ম্যাডাম যদি বলেন যে যদি কেউ যদি প্ল্যানই করতে চায় বা রোজার সময় সেই ক্ষেত্রে প্রেগনেন্সি করতে পারে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কারণ এটা সময়ের ব্যাপার। যদি ধরেন তার অল্প বয়স, মাত্র বিয়ে হয়েছে, আমরা হয়তো বলবো রোজাটা যাক, তারপরে আপনি চেষ্টা করবেন। কিন্তু অনেকের আছে বয়স হয়ে গেছে, হাজবেন্ড আসছে, বিদেশে থাকে, এখনই তার নিতে হবে, তো সেই ক্ষেত্রে সে প্রেগনেন্সি ট্রাই করতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেটা অনেক ক্ষেত্রে আমরা অভাব দেখি যে বাচ্চা হওয়ার সময় যে সিজারে হোক আর নর্মাল হোক, সেই ক্ষেত্রে আগাম কি প্রস্তুতি আসলে উনি নিয়ে রাখবেন, যে হয়তো আগামী সপ্তাহ হবে বা আগামী মাস হবে। আচ্ছা, তো এরকম ভাবে সে কোথায় ডেলিভারিটা করবে সেই জায়গাটা তো তার ঠিক আছে, ডাক্তার ঠিক আছে, তার কিছু জিনিসপত্র, তার কিছু বাচ্চার জন্য কিছু প্রস্তুতি, কাপড় চোপড়, বাচ্চার জন্য জিনিসপত্র, হসপিটালে গেলে কি কি জিনিস লাগবে, কিছু টাকা পয়সা, কিছু ট্রান্সপোর্ট, কিছু টাকা পয়সাও তো জোগাড় রাখতে হবে। এগুলো তার প্রিপারেশন থাকতে হবে। যে অনাগত শিশুটা যে হবে সেই শিশুর জন্য স্পেশাল ব্যবস্থা আছে কিনা, কোন হসপিটালে যাবে সেগুলো তার ঠিক করা আছে কিনা,
এগুলো আসলে আগে থেকে প্রস্তুতি এবং নিয়ে যদি একদম কারো ঠিক করে রক্তের রাখা। প্রয়োজন হয় সবসময় যে লাগবে তা না, সেটা যদি লাগবে একটা না। ব্লাড গ্রুপিং হয়ে হ্যাঁ, অন্তত সেরকম ডোনার লোক অন্তত যদি থাকে, হ্যাঁ, সেটা সে রেডি করে রাখবে। আমরা বলেই দিই যে আপনারা এগুলা জি। একদম রেডি থাকবে, জি। কারণ ব্যথা কখন উঠবে কি সেটা হবে ঠিক কেউ না। জানে আমরা না। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মেহেরুন্নেসা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ডাক্তার শিমুল, এবং যমুনা যমুনা টেলিভিশনকে। টিভির সব দর্শক দেখতেও ধন্যবাদ। দর্শক যেমনটা আসলে শুনছিলেন, আসলে রমজানে কিন্তু গর্ভবতী মায়েদের রোজা রাখতে মানা নেই, কিন্তু একটু নিয়ম মেনে চলতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে বা যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের প্রেশার রয়েছে, তাদের আমরা বলছি ওষুধের ব্যবস্থাপনা এবং খাবারের ব্যবস্থাপনা, এই সবগুলো নিয়ম যদি মেনে চলেন, এই সময় খুব নিশ্চিন্তে তারা রমজান রাখতে পারবেন। আমরা সকলে সুস্থ থাকি এই কামনে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।